যারা সংস্কার সংস্কার করছেন, প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন, সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি। তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল, বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা। তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তখন হয়তো বলেননি, কিন্তু এখন বলছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমরা যেই কাজটি 2 বছর আগে থেকে শুরু করেছিলাম, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে, হয়তো আমরা অগাস্টের 5 তারিখটি জানতাম না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয়। আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই 31 দফা। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা 2 বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 2 বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে, সেই কমিশন আজকে 2-2.5 বছর পরে একই কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 থেকে 2.5 বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে 2 থেকে 2.5 বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা উচ্চ কক্ষের কথা বলেছি 2-2.5 বছর আগে। আজকে 2-2.5 বছর পরে বর্তমান সরকারের কমিশন, সংস্কার কমিশন একই কথা বলছেন। এরকম আমরা আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি, যেগুলো 2.5 বছর পরে ওনারা বলছেন। হতে পারে আমাদের সাথে ওনাদের 100% মতামতের মিল নেই, হয়তো 80% মতামতের মিল আছে। তার অর্থ কি? তার অর্থ দাঁড়াচ্ছে, যেগুলো মূল বিষয়, মূল যেগুলো বিষয়, রাজনীতির মূল বিষয়, দেশের আহ, নীতি নৈতিকতার মূল বিষয়, রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয়, সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে। এখন এটিতে গেল রাজনীতির বিষয়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চায়। শুধু দল না, দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করছি, একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা, তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই। এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই। একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না। সবকিছুকে হয়ে যাবে না, তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে। কি সেই বিষয়? প্রথমেই যদি বলতে হয়, এখানে উপস্থিত প্রতিটি মানুষ যেই কষ্টটি করেন, যেমন এই যে দ্রব্যমূল্যের লাগামহীন গতি, যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয়, এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। এবং এই লাগাম যদি টেনে ধরতে হয়, তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি গেল একটি। বাংলাদেশে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বেকার। যারা বেকার, বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু উচ্চকক্ষ, সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আয় রুজির ব্যবস্থা করতে হবে। মানুষের দ্রব্যমূল্যের লাগাম, যে ঊর্ধ্বয়ন লাগাম দ্রব্যমূল্যের, এটির গতি টেনে ধরতে হবে। কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে। আবার একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটিও নিশ্চিত করতে হবে। কৃষক যাতে, কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে, যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য, কৃষি পণ্য উৎপাদনের জন্য। কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়,
প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিশু যারা আছে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে। শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না, তাদেরকে যারা শিক্ষিত করবেন, যেই সব শিক্ষক, সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে। কি সেটি? তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে, যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন, মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য। অর্থাৎ তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে, সঠিক শিক্ষা দিতে পারে, সেটির ব্যাপারেও নজর দিতে হবে। শুধু বই খাতা দিলে হবে না, শুধু বিল্ডিং বানালে হবে না, শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে। একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য। একটি কথা আমরা প্রায় শুনি, বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না। এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ড করতে পারেন, আর্থিকভাবে যাদের যাদের পক্ষে সম্ভব, তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান। কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে, দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই, তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, ওষুধের দাম কমাতে হবে, ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে। এরকম বহু কাজ বাকি আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এখানে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 30 কিলোমিটার, অথচ বহু সময় লাগে, যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ। এই যে সমস্যাটা, যে এই দুটো সমস্যা, পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা, আমার তো মনে হয় এখানে উপস্থিত যে কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন, প্রত্যেকটি মানুষ এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয়। প্রতিদিন সহ্য করতে হয় না আপনাদের? কাজেই যানজট হয়তো থাকবে, যানজট যাবে না। পৃথিবীর সব দেশেই, সব রাজধানীতেই কম বেশি যানজট থাকে, কিন্তু সেই যানজটটাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে থাকে, এটি কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না। কাজে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে এই যানজট সমস্যার সমাধানটাকে, যানজটটাকে কমিয়ে আনা যায়। ঠিক আছে, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাও যদি হয়, সেটাও বেশি হয়ে যায় অবশ্য। 15-20 মিনিট, আধা ঘন্টা যানজট হতেই পারে, কিভাবে সেই উপায়টি বের করা যায়। এই যে বায়ু দূষণ, ধুলা বলেন, ধোঁয়া বলেন, আমি অনেকের কাছে শুনি, বাংলাদেশ থেকে যারা আসেন, যে ঢাকা শহরে নামার সাথে সাথে শ্বাসটা বলে ভারী লাগে নিতে, শ্বাসটা অনেক ভারী লাগে। এখন এতগুলো মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কেন সেখানে এই বায়ু দূষণ হবে? আমরা পত্রিকার পাতায় দেখেছি, আন্তর্জাতিকভাবে পত্রিকার পাতায় দেখেছি, যে গত কয়েক বছর ধরে, 8-10 বছর ধরে বায়ু দূষণের র্যাঙ্কিংয়ে পৃথিবীতে বা ঢাকা শহর হয় 1 নম্বর হচ্ছে, না হলে 2 নম্বর হচ্ছে। হয় ঢাকা একবার 1 নম্বর হলে দিল্লি 2 নম্বর, আবার দিল্লি 1 নম্বর হলে ঢাকা 2 নম্বর, দিল্লির সাথে কম্পিটিশন দিয়ে বায়ু দূষণে। উপস্থিতিবৃন্দ, এরকম অনেক সমস্যা আছে, আমাদেরকে এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে। এই যে